আসসালামু আলাইকুম। আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবরে। দুঃখিত দর্শক, কিছুক্ষণ আগে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের আগের যে লাইভটি সেটি থেকে আসলে দর্শকরা সাউন্ড শুনতে পাচ্ছিলেন না, যে কারণে আমাদেরকে আবারও লাইভে আসতে হলো। দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। জানানোর চেষ্টা করব আজকের দিনে ঘটে যাওয়া সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ সব খবর সংক্ষিপ্তভাবে। দর্শক, আপনারা যেটি ইতিমধ্যে ডিসক্রিপশনে দেখেছেন, আহ যেটি গত বছর সিলেটের একটা আলোচিত ঘটনা ছিল, পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়ে আহ যুবক রায়হান আহমেদের মৃত্যু, এবং সেই রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় পুরো সিলেটবাসী ফুঁসে উঠেছিলেন। এবং এরই পরিপ্রেক্ষিতে প্রথমত এটি পুলিশের কাছে তদন্তাধীন একটি মামলা ছিল, পরে এটি পিবিআই তে হস্তান্তর করা হয়, এবং পিবিআই কিন্তু সর্বশেষ যে চার্জশিট তারা দিয়েছেন, সেই চার্জশিটে তারা জন যে 5 জন পুলিশ সদস্য তারা কিন্তু ইতিমধ্যেই পুলিশের খাঁচায় আছেন। বিশেষ করে পুলিশ বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ ছিলেন, আম, এসআই আকবর ভুইয়া সহ আরো 5 জন যারা ছিলেন তারা ছিলেন। কিন্তু ঘটনার পর থেকেই সিসিটিভির ফুটেজ গায়েব করা যে আব্দুল্লাহ আল নোমান, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং অনেকেই অনেক ধরনের ধারণা করছিলেন যে তিনি আসলে কোথায় পালিয়ে যেতে পারেন। এবং গত 2-1 দিন আগেই কিন্তু রায়হানের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের মামলাটির শুনানি হয়েছিল, এবং মামলার শুনানিতে এসে রায়হানের মা কিন্তু অনেক কথাই বলেছেন, এবং কেন নোমানকে গ্রেফতার করা হচ্ছে না সেই ব্যাপারেও কিন্তু তিনি উম্মা প্রকাশ করেছিলেন। এবং এরই পরিপ্রেক্ষিতে সিলেটের অন্যতম জনপ্রিয় অনলাইন পোর্টাল যেটি সিলেট ভিউ 24, তারা একটা অনুসন্ধান করেছে, এবং সেই অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে বেরিয়ে এসেছে আব্দুল্লাহ আল নোমানকে নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য। আব্দুল্লাহ আল নোমান এই মুহূর্তে অবস্থান করছেন ফ্রান্সে। দর্শক, গত বছরের যখন এই রায়হান আহমেদের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, তখন কিন্তু রায়হান আহমদ ভোর 3টার দিকে তিনি যখন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ঢুকছিলেন, তখন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বাইরের যে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ দেখা গিয়েছিল, সেই সিসিটিভি দেখা গিয়ে তিনি পুলিশ ঢুকছেন, কিন্তু সকালের যে ফুটেজটি ছিল সেই ফুটেজটি দেখার পরে দেখা যায় যে আসলে তিনি দুজনের কাঁধে ভর করে সিসি চালিত অটোরিকশাতে উঠছেন। এবং এই যে সিসিটিভি ফুটেজে কিন্তু অনেকটাই প্রতীয়মান হয়ে ওঠে যে রাতভর থাকে নির্মম নির্যাতন করা হয়, এবং পরবর্তীতে এই মামলার যারা আসামি আছেন তারাও স্বীকার করেছেন যে রায়হানকে তারা নির্যাতন করেছেন। কিন্তু ভেতরে যে সিসিটিভি ফুটেজ গুলো ছিল, সেই সিসিটিভি ফুটেজ গুলো কিন্তু এই হত্যাকাণ্ডের মূল আলামত ছিল, যেগুলো আহ সরিয়ে ফেলে এবং তাকে সহযোগিতা করেছিলেন আব্দুল্লাহ আল নোমান। সেই ঘটনার সবিস্তার বিবরণ আজকে আম, আমরা দেখতে পাচ্ছি, যেখানে সিলেট ভিউ 24 লিখেছে, রায়হান হত্যা, নোমান ফ্রান্সে। আমি একটু আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার অন্যতম আসামি পলাতক আব্দুল্লাহ নোমান সম্পর্কে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। রায়হান হত্যাকাণ্ডের মূল আলামত সিসিটিভির ভিডিও ফুটেজ গায়েবে। সহযোগী কোম্পানিগঞ্জের নোমানের অবস্থানও জানা গেছে, যেটা ইতিমধ্যেই আপনারা ডিসক্রিপশনের মাধ্যমে জেনে গেছেন। দর্শক, নোমান কিন্তু খুবই চতুর একজন মানুষ ছিলেন, এবং তিনি যেসব তার মধ্যে অন্যতম ছিল, তিনি বলেছেন তিনি এমন এক ধরনের ডিভাইস ইউজ করতেন যে কারণে তিনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার পরেও কিন্তু তাকে যে পুলিশের যারা গোয়েন্দা সংস্থার যারা মানুষজন ছিলেন, পুলিশের যারা স্কিলড মানুষজন ছিলেন, তারাও কিন্তু তাকে ট্রেস করতে পারেননি। জানা গেছে নোমান 7 থেকে 8টি দেশ ঘুরে এখন ইউরোপের দেশ ফ্রান্সে অবস্থান করছেন। তবে তিনি প্যারিস, ফ্রান্সের যে রাজধানী প্যারিস আছে, সেই প্যারিস শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে একটা গ্রামীণ শহরে আছেন, যে গ্রামীণ শহরে খুব একটা বাঙালিদের আনাগোনা নেই, যে কারণে তিনি সেখানে অবস্থান করছেন, এবং তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করছেন। রোববার বিকেলে নোমানের ব্যবহৃত যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা হয়েছিল সিলেট ভিউ 24 এর একজন প্রতিবেদকের। এ সময় নোমান যেটি জানিয়েছেন, ঘটনার দিন বরখাস্তকৃত এসআই আকবর তাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আকবর তখন নোমানকে বলেছিলেন কম্পিউটারে একটা হার্ড ডিস্ক লাগবে। নোমান তখন মিজান নামের একজন কম্পিউটারের টেকনিশিয়ান নিয়ে হার্ড ডিস্ক সহ কোতোয়ালি থানার সামনে আকবরের সাথে দেখা করেন। এরপর মিজান পুলিশ ফাঁড়িতে গিয়ে দেখতে পান যে কম্পিউটারের হার্ড ডিস্ক নয়, ডিভিআর এর হার্ড ডিস্ক বদলাতে হবে। এরপর মিজান তার পরিচিত সিসি ক্যামেরার একজন টেকনিশিয়ানকে ফোন করে ফাঁড়িতে নিয়ে আসেন। কাজ শেষে এসআই আকবর তখন 2 টেকনিশিয়ানকে টাকাও বুঝিয়ে দিয়েছিলেন। খুবই অমানবিক নির্মম একটি ব্যাপার ঘটেছে, যখন একজন নিরীহ মানুষকে
পুলিশ ফাঁড়ির ভেতরে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং নির্যাতনের পর যিনি যখন মারা গেছেন তখন তার মারা যাওয়ার যে প্রমাণ সম্বলিত যে নির্যাতনের চিত্র সেগুলো মুছে ফেলা হয়েছে এবং এসআই আকবর সেগুলো কিন্তু সেই হার্ড ডিস্কটা কিন্তু তিনি নদীতে ফেলে দিয়েছিলেন। নোমানের দাবি তিনি তখন বন্দরবাজার এলাকার কুদরতুল্লাহ মার্কেটের সামনে চা খাচ্ছিলেন। সিসিটিভির ফুটেজ ধারণকৃত হার্ড ডিস্ক কার কাছে ছিল এমন প্রশ্নের জবাবে নোমান বলেন এটি এসআই আকবরের কাছে ছিল এবং পরবর্তীতে আকবর হার্ড ডিস্কটি নদীতে ফেলে দিয়েছিলেন। নোমান বলেন আকবর যখন ভারতে পালিয়ে যান তখন তিনি দেশেই ছিলেন। এটা একটা মজার ব্যাপার যে আকবর কিন্তু ভয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং এই ঘটনার কিন্তু 1-2 মাস পরে কিন্তু তাকে আটক করা হয়। ভারতের খাসিয়ারা তাকে আটক করে বাংলাদেশের কাছে হস্তান্তর করে এবং সেই সময়কার আকবরের আটকের ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তখনও কিন্তু আব্দুল্লাহ আল নোমান তিনি কিন্তু বাংলাদেশে অবস্থান করছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন রায়হান হত্যাকাণ্ডের ঘটনার পর প্রায় 3 মাস নোমান রাজধানী ঢাকায় অবস্থান করেন। তিনি এমন একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেন যেটি সহজে প্রশাসনের জন্য ট্র্যাকিং করা সম্ভব ছিল না। তিনি দেশের বিভিন্ন ব্যাংক থেকেও টাকা তুলেছেন। তিনি বলেন ঢাকার বিভিন্ন ব্যাংক থেকে আমি টাকা তুলেছি, ওই সকল ব্যাংকের সিসিটিভির ফুটেজেও তাকে দেখা যাবে বলে দাবি তার। এবং এরপর আসলে তিনি ঠিক কিভাবে ফ্রান্স গেলেন এমন প্রশ্নের জবাবে নোমান যেটি জানিয়েছেন আকবর গ্রেপ্তার হওয়ার পর তিনি দিনাজপুর হয়ে ভারতে প্রবেশ করেন। সেই দেশে তিনি 75,000 টাকার বিনিময়ে ভারতীয় নাগরিক হিসেবে পাসপোর্ট তৈরি করেন। ভারত থেকে 3-4টি দেশ ঘুরে তিনি সার্বিয়াতে যান। সার্বিয়া থেকে সড়ক পথে রোমানিয়া হয়ে ফ্রান্সে প্রবেশ করেন। নোমান জানান ফ্রান্সে প্রবেশ করা পর্যন্ত তিনি 27 লাখ টাকা ব্যয় করেছেন। এত টাকার সংস্থান আসলে ঠিক কিভাবে হলো সেই প্রশ্নের উত্তরে তিনি যেটি জানিয়েছেন তার বন্ধু এবং আত্মীয় স্বজনরা তাকে আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছেন। নোমানের সাথে আলাপচারিতায় 10 মিনিটের যে অডিও ক্লিপ সেটি কিন্তু সিলেট ভিউ 24 এর কাছে সংরক্ষিত আছে। দর্শক আরেকটু পরে শোনাতে যাচ্ছি রায়হান হত্যার ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ গায়েবের বিষয়টি প্রশাসনের নজরে আসে। সেই সাথে স্থানীয়ভাবে তিনি টুকটাক সাংবাদিকতায় জড়িত ছিলেন। সেই আব্দুল্লাহ নোমান ওই ফুটেজ গায়েবের সাথে জড়িত বলেও জানতে পারে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনস পিবিআই। এই মামলার প্রধান আসামি আকবর সহ 5 জন গ্রেপ্তার হলেও লাপাত্তা হয়ে গিয়েছিলেন নোমান এবং পিবিআই দেওয়ার তথ্য মতে সিলেট নগরের একটি কম্পিউটারের দোকান থেকে নতুন হার্ড ডিস্ক কিনে ফুটেজ ধারণকৃত পুরনো হার্ড ডিস্কটি মূল অভিযুক্ত এবং বরখাস্ত এসআই আকবর, এসআই হাসান এবং নোমান মিলে গায়েব করেন। এতে লোপাট হয়ে যায় নির্যাতনের প্রমাণ। নোমান কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িডহর গ্রামের মোহাম্মদ ইসরাইল আলীর ছেলে। তার বাবা কোম্পানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক। সূত্র মতে গত বছরের 12ই অক্টোবর নোমান তার ফেসবুক আইডিও ডিএক্টিভ করে দিয়েছিলেন। ফলে নোমান কোথায় আছেন সেটি কিন্তু শনাক্ত করতে বারবারই ব্যর্থ হচ্ছিল প্রশাসন। তবে নোমানকে গ্রেপ্তার করতে নোমানের বাড়ি সহ তার আত্মীয় স্বজনের বাড়িতেও কিন্তু বারবার অভিযান চালিয়েছে পুলিশ। তারপরেও চতুর নোমানকে গ্রেফতার করা যায়নি এবং তিনি একদমই বলা চলে যে দেশের সীমানা পেরিয়ে তিনি ফ্রান্সে চলে গিয়েছিলেন। এবং আরেকটি সূত্র নিশ্চিত করেছেন নোমান এখন ফ্রান্সেই আছেন, যে দেশে সে দেশের প্যারিস শহরের একটি গ্রামে অবস্থান করছেন। নোমানের আগে ভারত থেকে অন্য একটি দেশে গিয়েছিলেন, সেখান থেকে ইউরোপের দেশ ফ্রান্সে প্রবেশ করেন। তবে নোমান কোথায় রয়েছেন তা নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো দোটানার মধ্যে আছেন। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ দিশারুল আরিফ জানিয়েছেন আলোচিত এই মামলার তদন্ত করছে পিবিআই। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। নোমান কোথায় আছেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। সে কোন দেশে আছে তার এখনো কোনো সঠিক তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছেন নিশারুল আরিফ এবং নির্দিষ্ট তথ্য পেলে পুলিশ হেডকোয়ার্টার থেকে এনসিবি ডিপার্টমেন্ট আন্তর্জাতিকভাবে নোমানকে সেই দেশের প্রশাসনের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর পুলিশ সুপার খালেদুজ্জামান যেটা জানিয়েছেন সিলেট ভিউকে, রায়হান হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে আব্দুল্লাহ নোমানকে পলাতক দেখানো হয়েছে। বর্তমানে সে কোথায় আছে তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ তথ্য তাদের কাছে নেই এবং তিনি যেটা বলেছেন আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি তার সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন। নোমান কোন দেশে আছে এর সুনির্দিষ্ট তথ্য পেলে তাকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে। দর্শক, গত বছরের 5 মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন আলোচিত এই মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছিল এবং 30 সেপ্টেম্বর আদালত 1900 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চার্জশিট গ্রহণ করেন এবং এই সময় মামলার পলাতক আসামি আব্দুল্লাহ নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।
যখন রায়হান হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন পরদিন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি নিজে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন এবং আগেই বলেছি প্রথমত এই মামলাটি তদন্তে ছিল পুলিশ এবং পরের বছর 13ই অক্টোবর মামলাটি স্থানান্তর হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে এবং চলতি বছরের 5 মে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক আওলাদ হোসেন আদালতে চার্জশিট দখল করেন। 6 জনের বিরুদ্ধে দাখিল করা আদালতের যে চার্জশিট সেখানে 5 জনই ছিলেন পুলিশ সদস্য এবং আহ, এই এরপর থেকেই যে লাপাত্তা আব্দুল্লাহ নোমান, সেই আব্দুল্লাহ নোমানের কিন্তু কোনো ধরনের টিকির খোঁজ মিলছিল না। তবে সিলেট V24 অনুসন্ধানমূলক সাংবাদিকতার মাধ্যমে তারা কিন্তু একটি হত্যাকাণ্ডের পলাতক আসামির খোঁজ তারা বের করেছেন এবং সেটি আসলে প্রশাসনের জন্য খুবই উপযোগী এবং গুরুত্বপূর্ণ হতে পারে। দর্শক, আমরা একটু অন্য খবরেও আপনাদের জানিয়ে দিতে চাই। আজকে একটা প্রেস কনফারেন্স হয়েছে এবং যেখানে মেয়র আরিফুল হক চৌধুরী, যিনি সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, তার বিরুদ্ধে অভিযোগ করেছেন অন্যায়ভাবে আমাদের বাসা বাড়ি ভেঙে দিয়েছেন মেয়র আরিফ, এরকম একটি কথা বলেছেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আদালতের নির্দেশনা এবং কোনো নোটিশ ছাড়া অন্যায়ভাবে এক প্রবাসীর বাসা বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামের মোহাম্মদ জুনুমিয়া। তিনি দীর্ঘ 54 বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। সংবাদ সম্মেলনে তিনি যেটি বলেছেন, সিলেট নগরের মিউনিসিপ্যাল মৌছাধীন সুভানিঘাট এলাকায় 7 শতক ভূমি তার খালাতো ভাই সিলেটের গোলাপগঞ্জের তোফায়েল আহমেদ এবং ফয়জুল আহমেদ এবং তারা পৃথক দলিলে আরো কয়েকজন আছেন, তারা ক্রয় করেছিলেন এবং এই সময় বিভিন্নভাবেই তিনি নানা ধরনের তথ্য দিয়েছেন, রেকর্ড দিয়েছেন সাংবাদিকদের কাছে এবং তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই জায়গাটি তার। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তিনি যেটি বলেছেন, 1969 সালের 27 জুন মাননীয় আদালত পৌরসভার বিরুদ্ধে রায় দিয়েছিলেন এবং পরবর্তীতে 1975 সালের 10-1 তারিখে 1 অক্টোবর রণধীর চৌধুরী 25.50 শতক ভূমির মধ্যে আহ গুল মোহাম্মদ নামে একজনের কাছে 12 শতক ভূমি বিক্রি করেন এবং এই ধরনের অনেকগুলোই প্রমাণ তিনি দিয়েছেন এবং সর্বশেষ তিনি যে অভিযোগটি করেছেন যে প্রায় 53 বছর আগে আদালতের রায়ে উক্ত ভূমির মালিকানা নিয়ে বিতর্কের অবসান হলেও মেয়র আরিফুল হক চৌধুরী নিজের ক্ষমতা বলে তার এবং তার খালাতো ভাইয়ের বাসা বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন এবং এ বিষয়ে আগে কোনো নোটিশও দেননি তিনি এবং আদালত থেকে উচ্ছেদের কোনো আদেশও দেননি। মেয়র নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। তিনি এখন বলছেন যে আমি আমার জায়গা উদ্ধারের জন্য এবং অন্যায়ভাবে আমার বাসা বাড়ি ভেঙে ফেলায় মেয়র আরিফের বিষয়ে খোঁজ খবর নিয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানিয়েছেন তিনি এবং সেটি দর্শক আজকে যে উল্লেখযোগ্য ঘটনাবলী আছে এর মধ্যে দুটি উল্লেখযোগ্য ঘটনা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছিলাম। আজকে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে, ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গিয়েছে বৃদ্ধার। এই ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জে। ঝগড়া থামাতে গিয়ে দুই পক্ষের হামলায় মোহাম্মদ তালিমউদ্দিন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বয়স ছিল 60 বছর। আজকে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সদরগড় গ্রামে এই ঘটনা ঘটে। মোহাম্মদ তালিমউদ্দিন উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড় গ্রামের মৃত সুরজ আলীর ছেলে এবং যে ঘটনাটি হয়েছিল যে ওই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মোহাম্মদ পারুল মিয়া এবং বদরুল মিয়ার ছেলে শাহজামালের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে জিহাদ মিয়া এবং শাহিন মিয়ার ছেলের আরিফ মিয়া ঝগড়া শুরু করেন এবং ওই তালিমউদ্দিন তাদের থামাতে গেলে মোহাম্মদ পারুল মিয়া এবং শাহজামাল মিলে তার উপর হামলা করেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। দর্শক, এ ধরনের ঘটনা আসলেই অনভিপ্রেত। আমরা আসলে এ ধরনের ঘটনা আশা করি না। কারণ যারা মুরব্বী আছেন তারা কিন্তু নানা ধরনের যে ঝগড়া বিবাদ হয় তারা কিন্তু নিজেদের জীবনের রিস্ক নিয়ে অনেক সময় এই ধরনের ঝগড়া যেগুলো আছে সেই ঝগড়াগুলো থামাতে চেষ্টা করে, কিন্তু আজকে সেই ঝগড়া থামাতে গিয়ে নির্মম পরিণতির শিকার হয়েছেন 60 বছর বয়সে এক বৃদ্ধা, যেটি কোনোভাবেই কাম্য নয়। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বলি। যদি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্টস দিয়ে আপনার মূল্যবান মন্তব্য লিখে আমাদের জানাতে পারেন, যেটা আমাদের আগামী প্রোগ্রামের জন্য হতে পারে পাথেয়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।